নমস্কার, নিউজ নাও প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। লোকসভায় রাহুল গান্ধীর বক্তৃতাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় সোমবার। প্রাক্তন সেনা প্রধান জেনারেল এম নারাভানের একটি অপ্রকাশিত বইয়ের উদ্ধৃতি দিয়ে লাদাখ সীমান্তে চীনা ট্যাঙ্ক অনুপ্রবেশের দাবি তুলতেই সরকার ও বিরোধীদের মধ্যে শুরু হয় সরাসরি সংঘাত। একের পর এক মুলতুবিতে কার্যত অচল হয়ে পড়ে সংসদের নিম্নকক্ষ। সোমবার লোকসভার বিরোধী দলনেতা তথ্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তা সংসদীয় গণতন্ত্রে জাতীয় নিরাপত্তা ও মত প্রকাশের সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছে নতুন করে। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানের অপ্রকাশিত বইয়ের উদ্ধৃতি দিয়ে রাহুল দাবি করেন লাদাখ সীমান্তে 4টি চীনা ট্যাঙ্ক অনুপ্রবেশ করেছিল, যা সরকারের পূর্ববর্তী অবস্থানের সঙ্গে পরস্পর বিরোধী। এই মন্তব্যের পরেই প্রথমে আপত্তি জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পরে আপত্তি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পিকার সংসদের নিয়মাবলী উল্লেখ করে থামিয়ে দেন রাহুল গান্ধীকে। প্রায় 46 মিনিট বক্তব্য রাখার চেষ্টার পর লোকসভার অধিবেশন প্রথমে বিকেল 3টা পর্যন্ত মুলতবি করা হয়। বিকেল 3টায় অধিবেশন শুরু হলে ফের বক্তব্য শুরু করেন রাহুল গান্ধী, কিন্তু বিরোধ ও হট্টগোলের কারণে মাত্র 9 মিনিটের মধ্যেই কার্যধারা স্থগিত হয় বিকেল 4টা পর্যন্ত। এরপর বিকেল 4টায় সংসদ পুনরায় বসলে আবারও একই পরিস্থিতি তৈরি হয় এবং 11 মিনিটের মাথায় লোকসভার কার্যক্রম মুলতবি করে দেওয়া হয় মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত। The tanks were within a few hundred meters of Indian positions on the Kailash range. No, sir, no, sir, no, sir. The only started. No, he is not yielding. He is not yielding. Sir, this is not. He is not yielding. The LOP is not yielding. He is on the foot. Defense minister cannot involve. How about it? No, he is only starting. क्या वह पुस्तक प्रकाशित हुई है जिसमें यह सब सारी बातें उन्होंने लिखी हैं? यदि प्रकाशित हुई है तब तो आप उसका उल्लेख करिए, नहीं प्रकाशित हुई है तो उल्लेख करने का कोई औचित्य नहीं है। अध्यक्ष महोदय, Please, एक मिनट. It is not wise, sir. Morning you talk. Please, एक मिनट. Please, माननीय सदस्यगण, आप सदन में प्रतिपक्ष के नेता हैं। पूर्व में भी अनुभव रहा है। सांसद प्रियंका गांधी जी ने भी एक बात बोली थी तो उन्होंने ऑथेंटिक उस किताब को यहाँ पर टेबल पे किया। मेरा जो रक्षा मंत्री जी ने जो विषय उठाया है उसमें कहना है कि हम जो बोलें उसको ऑथेंटिक कर सकें, उसी विषय को सदन के पटल पर ये मर्यादा बना के रखें। Sir, दीजिए. So this is 100%. এই বিতর্কের কেন্দ্রে থাকা ফোর স্টার্স অফ ডেস্টিনি বইটি লিখেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানে। বইটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, যদিও এর হার্ড কভার সংস্করণ 2024 সালের এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্মে। 2020 সালের ভারত চীন সীমান্ত সংঘর্ষ এবং অগ্নিবীর প্রকল্পের সমালোচনামূলক পর্যালোচনা রয়েছে বইটিতে। 2019 থেকে 2022 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করা নারাভানে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বইটির পাণ্ডুলিপি পেঙ্গুইন পাবলিশিং গ্রুপের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। 1 বছরেরও বেশি সময় পার হলেও এখনো প্রকাশের ছাড়পত্র পায়নি বইটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অপ্রকাশিত ও সরকারি অনুমোদনহীন সামরিক বিষয়ক বইয়ের উদ্ধৃতি সংসদে ব্যবহার করা যেমন প্রশ্নের জন্ম দেয়, তেমনি সরকারের তরফে বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরবতাও আরো ঘনীভূত করেছে বিতর্ককে। জাতীয় নিরাপত্তা, স্বচ্ছতা এবং সংসদীয় আলোচনার অধিকার, এই তিনের সংঘাতে সোমবার কার্যত অচল হয়ে পড়ে লোকসভা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বুদ্ধিস্ট সার্কিটে ত্রিপুরার যুক্ত হবার বিষয়টিকে রবিবারই 2026-27 অর্থ বছরের সাধারণ বাজেট লোকসভায় পেশ করে কেন্দ্রীয় সরকার।
সোমবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বাজেটের ওপর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাজেটে প্রস্তাবিত বুদ্ধিস্ট সার্কিটে ত্রিপুরার যুক্ত হবার বিষয়টিকে খুশির খবর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে করে বাড়বে পর্যটন। দক্ষিণ ত্রিপুরা জেলা, বক্সনগর ইত্যাদি এলাকার বৌদ্ধ স্মৃতিসৌধগুলিকে ভিত্তি করে পর্যটন শিল্পের বিকাশ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে। ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন, উনি আমাদের বিত্তমন্ত্রীজি তো বলেছেন, উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের যে হেরিটেজেরই হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। তো এগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে, আর্থসামাজিক উন্নয়নও সেটা হবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাবো যে 4000 ই-বাস দেওয়ার কথা আমরা গতকাল আমরা শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে। প্রায় 10,000 কোটি টাকা বাংলাদেশে আছে, মানে বুদ্ধিস্ট তারাও কিন্তু এখানে আসবে। এবং সাউথ ইস্ট এশিয়ার বহু জায়গা আছে, আপনারা সবাই জানেন, সেখান থেকেও এই ধর্মাবলম্বী যারা আছেন, এছাড়াও সাধারণ অন্যান্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু আসবে। এটা একটা বিরাট আমাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। স্যার, আরেকটা জিনিস আপনি সম্প্রতি বলেছেন যে আমাদের আগের অদূরদর্শিতার কারণে চাকলা রসুনাবাদের যে জমিটা আমরা হারিয়েছি, এটা মানে কাদের অদূরদর্শিতা? আবার না, এগুলো ধরুন অনেক তো হিস্ট্রি তো আমরা পড়বো না, হিস্ট্রি দেখে আমরা তো নিশ্চয়ই এগুলো বুঝতে পারছি। পুরো আজকে যদি পুরো ত্রিপুরাটা মানে তার যে বাউন্ডারি ছিল সেটা যদি পুরোটা এখানে চলে আসতো ইন্ডিয়াতে। এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মতো 6টি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির কারণে ত্রিপুরার মতো রাজ্যগুলি উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে সহায়ক হবে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই আমি গতকাল যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায় তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে যে এমএসএমই সেক্টর গুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই, সেই সেক্টর গুলো অনেকটা কিন্তু উন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে। আর শুধু উন্নয়ন করলে হবে না, এটা লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী যাতে হয় সেই বিষয়টা রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি যে ইকোনমিক রিজিয়ন, এই 6টি বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে। আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেকে হইচই করে। আর কালকে দেখলাম, আমি দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর যুদ্ধ থেকে মহাত্মা গান্ধীর স্বরাজযুদ্ধ, ওখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরও কিন্তু কার্গো শিল্পের। বাজেটে উৎপাদন, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষা খাতে 15% বরাদ্দ বৃদ্ধি সময়ের দাবি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব আকাঙ্ক্ষা এবং কৃষক কল্যাণের জন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে কেন্দ্রীয় বাজেট 2026 বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2026 সালে কেন্দ্রীয় বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে সুষম উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির প্রতি কেন্দ্রের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এই বাজেট যাতে সমাজের প্রতিটি অংশ উপকৃত হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবার স্পষ্ট হয়ে উঠেছে বাজেটের অঙ্কে। 2026-27 অর্থবর্ষে বাংলাদেশে ভারতের অর্থ সহায়তা অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিল নতুন দিল্লি। কেবল কূটনৈতিক অস্বস্তির ইঙ্গিতই নয়, এর সরাসরি অভিঘাত এসে পড়েছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায়। দুই দেশের সহযোগিতায় গড়ে ওঠা সংযোগ, অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পগুলি থমকে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়ছে মোট প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের আবহে 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশটির জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিল নতুন দিল্লি। বাজেটের বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র 60 কোটি টাকা, যা আগের অর্থ বছরের 120 কোটি টাকার তুলনায় 50% কম। কূটনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত নিছক আর্থিক নয়, বরং তা বহন করছে ঢাকার প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও। বাংলাদেশে বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ এবং ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পগুলি স্থগিত রাখার মোহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্তের কারণেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ক্রমাগত অবনতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায়। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 50% কমানোর সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এর বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে ত্রিপুরার সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো, সংযোগ ও উন্নয়ন প্রকল্পে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তী সময়ে ঢাকার পররাষ্ট্রনীতির পাকিস্তানমুখী ঝোঁক, এই দুই মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক পৌঁছেছে শীতল পর্যায়ে। এই সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠেছে ত্রিপুরা। ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে ত্রিপুরার সংশ্লিষ্ট প্রায় 5,000 কোটি টাকার বিভিন্ন মূল্যের প্রকল্প বর্তমানে বন্ধ অথবা গুরুতর বিলম্বের মুখে। শ্রমিকদের নিরাপত্তা, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর আপত্তি এবং কূটনৈতিক অস্বস্তির কারণে অনিশ্চিত হয়ে উঠেছে এই প্রকল্পগুলির ভবিষ্যৎ। ত্রিপুরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির একটি হলো আগরতলা আখাউড়া আন্তঃসীমান্ত রেল সংযোগ। এই রেলপথ চালু হলে আগরতলা থেকে কলকাতা যাতায়াতের সময় প্রায় 30 ঘন্টা থেকে কমে 10 ঘন্টায় নামার কথা ছিল। 2023 সালে শেষ নাগাদ প্রকল্পটির প্রায় 70% কাজ সম্পূর্ণ হলেও বাংলাদেশের অংশে অবশিষ্ট কাজ কার্যত থমকে রয়েছে। এর মূল কারণ হলো কূটনৈতিক অনিশ্চয়তা ও মাঠ পর্যায়ের অসহযোগিতা। দক্ষিণ ত্রিপুরার সাবরুমকে বাংলাদেশের রামগড়ের সঙ্গে যুক্ত করা 1.888 কিলোমিটার দীর্ঘ মৈত্রী সেতু দীর্ঘদিন ধরেই উদ্বোধনের অপেক্ষায়। সীমান্ত সংক্রান্ত আপত্তি এবং রাজনৈতিক অস্বস্তির কারণে এই প্রকল্প কার্যত রয়েছে অচল অবস্থায়। অথচ এই সেতু চালু হলে ত্রিপুরা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ত বহুগুণ। বর্ডার হাট, অভ্যন্তরীণ নৌপথ পরিবহন, মুহুরী নদীর বাঁধ সংস্কার, এই ধরনের একাধিক ছোট ও মাঝারি প্রকল্প বন্ধ রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালে মোহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্তের কারণে। শূন্য রেখার 150 গজের মধ্যে নির্মাণ নিয়ে আপত্তি তুলে মোহনপুর শ্মশান সহ একাধিক স্থানীয় উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এই টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে ত্রিপুরা। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা ভারতের অ্যাক্ট ইস্ট নীতির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, কিন্তু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছার অভাবে এই কৌশলগত সুবিধা এখন কার্যত হয়ে পড়েছে নিষ্ক্রিয়। তবে কূটনৈতিক সমীকরণ বদলের এই খেলায় আদতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে প্রতিবেশী দেশটিকেও বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৃষক, কর্মহীন যুবক, শ্রমিক এবং সাধারণ মানুষের জন্য 2026-27 অর্থ বছরের বাজেটে হতাশাজনক বলে সোমবার সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগে কর ফাঁকির জন্য যেখানে শাস্তি হতো, এবারের বাজেটে শুধুমাত্র জরিমানার প্রস্তাব রাখা হয়েছে, যা কর্পোরেট তোষণ বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের এই যুব সম্প্রদায়, যেখানে অনেকদিন থেকেই আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদরা, আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি থেকে শুরু করে সংসদের ভেতরে এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার ঘটানো, মাঝারি শিল্পকে আরো গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা, এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল, সেটা
সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে রেখে সেটা করা হয়। অথচ অন্যদিকে আমরা দেখলাম এমন একটা মাঝামাঝি জায়গায় এসে কর্পোরেটদের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলি, সেখানে এই ইনকাম ট্যাক্সে যারা কর ফাঁকি দিচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের যে নীতি, সেই নীতিতে আরো বেশি রিল্যাক্সেশন। আগে কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে পানিশমেন্ট হতো, সেখানে জেল জরিমানা সেগুলি বাধ্যতামূলক ছিল। আজকের প্রস্তাবে আমরা দেখছি যে এই প্রস্তাবের মধ্যে এখন তার সংস্থান শুধুমাত্র জরিমানার মধ্যে দিয়ে বর্ষাকালে যখন দেশের অধিকাংশ অঞ্চলে বায়ু দূষণের মাত্রা কিছুটা কমে আসে, তখনই সেই স্বস্তির বাইরে রয়ে গেছে ত্রিপুরা। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CREA এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। PM2.5 দূষণ মৌসুমী নয়, বরং স্থায়ী ও কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছে এই রাজ্যে। উত্তর পূর্ব ভারতের বায়ু দূষণ সংকটকে নতুন করে সামনে এনেছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CREA এর সাম্প্রতিক প্রতিবেদন। দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে যখন বায়ুর মানে সাময়িক স্বস্তি দেখা যায়, তখন সেই সাধারণ প্রবণতার বাইরেও রয়ে গেছে আসাম ও ত্রিপুরা। গবেষণাটি স্পষ্টভাবে দেখিয়েছে এই দুই রাজ্যে PM2.5 দূষণ মৌসুমী নয়, বরং এটি একটি কাঠামোগত ও স্থায়ী সমস্যা। এই প্রতিবেদনের একটি বড় বৈশিষ্ট্য হলো এর পদ্ধতিগত গভীরতা। ভূস্তরের বায়ুমানের তথ্যের সঙ্গে উপগ্রহ ভিত্তিক রিমোট সেন্সিং ডেটা একীভূত করে ব্যবহার করা হয়েছে একটি উন্নত মেশিন লার্নিং ব্যবস্থা। ফলে জেলা স্তরের জনসংখ্যা ভিত্তিক বায়ু দূষণের প্রকৃত চিত্র উঠে এসেছে, শুধুমাত্র শহর কেন্দ্রিক মনিটরিং এর সীমাবদ্ধতার বাইরেও। বর্ষাকালেও ত্রিপুরা এয়ারশেডে PM2.5 এর মাত্রা সন্তোষজনকভাবে কমে না। বর্ষার শেষে দূষণের মাত্রা দ্রুতই জাতীয় পরিবেষ্টিত বায়ু মান বা NAAQS সীমা অতিক্রম করে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। দূষণের মূল উৎস আবহাওয়াগত নয়, বরং স্থায়ী নির্গমন কাঠামো, যার মধ্যে রয়েছে জৈব জ্বালানি, পোড়ানো যানবাহনের নির্গমন, ইট ভাট্টা, শিল্প কার্যকলাপ ও নির্মাণজনিত ধূলিকণা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্টে। আসাম ও ত্রিপুরা এমন রাজ্যের তালিকায় রয়েছে যেখানে প্রায় প্রতিটি পর্যবেক্ষণকৃত জেলা বর্ষাকাল বাদে সব ঋতুতেই NAAQS মান অতিক্রম করেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এমনকি বর্ষাকালেও আসামের 21টি এবং ত্রিপুরার 6টি জেলা ছিল PM2.5 এর মাত্রা নির্ধারিত সীমার বাইরে। অর্থাৎ যে ঋতুকে সাধারণত প্রাকৃতিক শুদ্ধিকরণের সময় বলা হয়, সেখানেও ত্রিপুরাতে মিলছে না কার্যকর স্বস্তি। দূষণের একটি স্পষ্ট আঞ্চলিক ক্লাস্টারের কথাও বলা হয়েছে CREA এর রিপোর্টে। দেশের শীর্ষ 50টি সর্বাধিক দূষিত জেলার তালিকায় স্থান পেয়েছে আসামের 11টি ও ত্রিপুরার 3টি জেলা। এই সমস্যা উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে সীমাবদ্ধ থাকলেও এর বিস্তার ইঙ্গিত দেয় বৃহত্তর পূর্ব ভারতীয় সংকটের। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ এই বিস্তৃত অঞ্চলে গড় PM2.5 মাত্রা অতিক্রম করেছে জাতীয় মান। ফলে শুধুমাত্র শহর বা একক রাজ্যের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বায়ু দূষণকে। নীতিগত দিক থেকে CREA এর পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর ভিত্তিক দূষণ নিয়ন্ত্রণ কৌশল উত্তর পূর্ব ভারতের জন্য যথেষ্ট নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এখানে প্রয়োজন এয়ারশেড ভিত্তিক পরিকল্পনা, শক্তিশালী নির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা, আন্তঃরাজ্য সমন্বয় এবং আধুনিক পর্যবেক্ষণ পরিকাঠামো। পাশাপাশি গ্রামীণ ও আধা শহর এলাকায় দূষণের উৎস চিহ্নিত করে আলাদা কৌশল প্রণয়নের উপরও দেওয়া হয়েছে গুরুত্ব। সব মিলিয়ে CREA এর এই বিশ্লেষণ উত্তর পূর্ব ভারতের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা বলে মনে করছেন পরিবেশবিদরা।
মৌসুমী পরিবর্তনের উপর ভরসা করে দূষণ কমবে, ভেঙে পড়েছে এই ধারণা। এখন প্রয়োজন তথ্য ভিত্তিক, অঞ্চল নির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী নীতিগত উদ্যোগ। তা না হলে ত্রিপুরার বায়ু দূষণ সংকট শুধু পরিবেশগত নয়, এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের ক্ষেত্রেও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আইজিএম হাসপাতালে সাফাই কর্মীদের 3 দিন ধরে চলা কর্মবিরতি একটি প্রশাসনিক সমস্যা থেকে রূপ নিয়েছে জনস্বাস্থ্য ঝুঁকিতে। হাসপাতালের মতো সংবেদনশীল পরিকাঠামোয় পরিচ্ছন্নতা ব্যবস্থা ভেঙে পড়া মানেই সংক্রমণের আশঙ্কা। চিকিৎসা প্রক্রিয়ার বিঘ্ন, যেখানে প্রশ্নের মুখে পড়েছে রোগীর নিরাপত্তা। আইজিএম হাসপাতালে টানা 3 দিন ধরে চলা সাফাই কর্মীদের কর্মবিরতি শুধুমাত্র একটি শ্রমিক আন্দোলন নয়, বরং তা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটে। হাসপাতালের ওয়ার্ড বহির্বিভাগ, শৌচাগার ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা ও নোংরা পরিবেশ রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি করেছে বাড়তি স্বাস্থ্য ঝুঁকি। এই কর্মবিরতি মূল কেন্দ্র রয়েছে সাফাই কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা। কর্মীদের অভিযোগ, তারা নিয়মিত ও অপরিহার্য পরিষেবা প্রদান করলেও ইপিএফ সুবিধা থেকে বঞ্চিত, পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পান না এবং নেই কাজের নির্দিষ্ট ফর্মুলা বা সময়সূচি। ফলে অনিশ্চিত কর্ম পরিস্থিতি ও আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার বাধ্য হয়ে কর্মবিরতির পথে হাঁটতে হয়েছে বলে জানিয়েছেন সাফাই কর্মীরা। বিগত 3 দিন যাবত আপনারা এখানে মানে দিন রাত 24 ঘন্টা বই নিয়েছেন। আমরা দিন রাত 24 ঘন্টা সব বই নিতাম না। এখন মূলত দাবিটা কি? মূলত দাবি আমরা যে কেসের কাগজটা দিতে লাগবো, পিএফের টাকাটা আমরা বুঝাই সবকিছু আমরা হাতে দিতে লাগবো। ইএস মানে মেডিকেলের কাগজ আমরা কিছু বুঝানি হয়েছে না, আমরা দিছে না। এটা ফ্যামিলি লিস্টের কোনো নাম উড়াইছে না, শুধু একজনের নাম উড়াই রাখছে যে কাজ করে সে বলে। এর মধ্যে 2 জন বোন যে আমরা আহত হয়েছে তারা কোনো কিছুই দাবি দেওয়া হয়েছে না। আমরা যে কাজের ফর্মুলা বিষয়ে কিচ্ছু বুঝাইছে না, মালিক অন পর্যন্ত আমরা দেখা করছে না। আর কাগজ, কেসের বিষয়ে কাগজ আমরা যে কাজ বদ্ধ করাইছে, পুলিশে ওয়ার্ডের থেকে লোক লামাই সেটা বলছে থানাত নিয়ে যাবো, থানাত নিয়ে যাবো, নিয়ে আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। সমস্যাটা হয়েছে আপনাদের এবং সুপারভাইজারদের মধ্যে, তো সেই জায়গার মধ্যে পুলিশের কি ধরনের মানে তারা কিছু প্রশ্ন করলো, কোনো কাজের বিষয়ে জানতে গেলে, কাগজের বিষয়ে জানতে গেলে, পিএফের বিষয়ে জানতে গেলে তারা লোক ঝামেলা সৃষ্টি জায়গা, তারা ঝামেলা করে পুলিশ আনা, পুলিশ না কেন নাইবো, পুলিশের জানা পুলিশের সমস্যা তো আপনাদের এবং সুপারভাইজারদের মধ্যে, সেই জায়গার মধ্যে পুলিশের কি দরকার? এই পুলিশের কি দরকার? মানে পুলিশের চিন্তা করবো আর মালিক আর সুপারভাইজার চিন্তা করবো, এটা আমরা কোনো জানি না। মানে পুলিশের কি কারণে, পুলিশের মালিকের কথায় আর মালিক কি কারণে আয় না। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকল্প পরিষেবা বা জরুরি পরিষ্কার ব্যবস্থার কার্যকর উদ্যোগ না নেওয়ার আরো জটিল হয়েছে পরিস্থিতি। একটি সরকারি হাসপাতাল হিসেবে প্রতিদিন অসংখ্য দরিদ্র ও গুরুতর অসুস্থ রোগের নির্ভরতা রয়েছে আইজিএম হাসপাতালের উপর। সাফাই ব্যবস্থার ভেঙে পড়ায় সরাসরি সংক্রমণ অবনতি ঘটতে পারে চিকিৎসার গুণগত মানে। এই যে বাথরুমের যে এই অবস্থা হাসপাতাল, 2 দিন ধরে মানে 3 দিন হয়েছে, 3 দিন ধরে সাফাই কারণে মানুষ খাইতেছে না। এরপরে এইভাবে মানুষের নরকুণ্ড করতেছে, ফালাইতেছে। এরপরে যার জন্য মানে খাইয়া ভালো করে পরিষ্কার করে না, এটা ফট করে কাজ করে না। আচ্ছা, যারা পরিষ্কার করে প্রতিনিয়ত তারা কি আইনি পরিষ্কার করে? 3 দিন ধরে আইনি। কি কারণে পরিষ্কার করে না জানেননি কিছু? কি কারণে মানে তারা আয় না, তারা আন্দোলনে বইছে, এই বিষয়টা জানেন? তো কইতাছে একদিনে কয়টা যে আয় না, এর কাছে ফোন কইরাম, আমি যে সময় ভাত খানা আনতাম কিছু তখন কইছি, মানে ফোন করছে না করছে আমি আর কইতে পারি না। আচ্ছা, ওয়ার্ড এবং বাথরুমের যে এই অবস্থা, এনে যে সিস্টার বা ডাক্তার আছে তারা জানাইছেন না? জানাইছে তো, ওই তো দেখতেছে, দেখার পরে কইতাছে এই তোমার ঘরের জায়গা মানে বাসি মানে শোয়ার জায়গাটা পরিষ্কার করো, একটা পিস পিচারা আনি না, এরপরে আমরা ঝাড়ু দিছি করদু, আমরা এই জায়গাটা পরিষ্কার মানে আপনারা ওই পরিষ্কার করতেছেন। বাথরুমে যাওয়ার অবস্থা আছে না? এই তো মানে এমন ভাবে করছে মানে যাওয়ার দুর্যোগ আছে। এখন বাথরুমে গেলে আপনারা কই যান? ওই তো পাশে আরেকটা মানে যাই বা নিয়েছে পয়সা দিয়া বা অনেক কিছু করি, মানে প্রাইভেটে গিয়া টাকা দিয়া করি। কতদিন ধরে এই সমস্যাটা? এই তো আজকে 3-4 দিন ধরে চলতেছে। কোন জায়গাতে আইছে? আমি পূর্ব চম্পামুড়ার থেকে।
বিশেষজ্ঞদের মতে হাসপাতালের পরিচ্ছন্নতা স্বাস্থ্য পরিষেবার মূল স্তম্ভ। এখানে দীর্ঘ সময় ধরে অবহেলা চললে তার প্রভাব শুধু বর্তমান রোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা নেতিবাচক ছাপ ফেলে বৃহত্তর জনস্বাস্থ্য ব্যবস্থার উপর। সাফাই কর্মীদের দাবিগুলির মৌলিক শ্রম অধিকার ও মানবিক মর্যাদার সঙ্গে যুক্ত, যা উপেক্ষা করলে ভবিষ্যতে আরো ঘন ঘন দেখা দিতে পারে এমন সংকট। কর্মীদের ন্যায্য দাবির দায় ঠিকাদার, হাসপাতাল কর্তৃপক্ষ না রাজ্য প্রশাসনের তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্রুত ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হলে একদিকে যেমন আন্দোলন দীর্ঘায়িত হবে, অন্যদিকে তেমনি আরো ভয়াবহ আকার নিতে পারে হাসপাতালের স্বাস্থ্য ঝুঁকি। সব মিলিয়ে আইজিএম হাসপাতালের বর্তমান সংকট এক স্পষ্ট দৃষ্টান্ত শ্রমিক অধিকার ও জনস্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার ব্যর্থতার। এই অতল অবস্থা কাটাতে পারে কেবল সময়োচিত ও দায়িত্বশীল হস্তক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।